আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প ইচ্ছেরা আজ মেলেছে ডানা। গল্পটি লিখেছেন লেখিকা চম্পা চক্রবর্তী। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে সার্থক, এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে অয়ন্তিকা। সিজন 1 পর্ব 1। কাঁচের বলয়ের ভিতরে থাকা মানুষগুলো বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে বাইরের আবহাওয়াটাকে ভালোভাবে পরীক্ষা করে নিচ্ছে। স্যার, এই অ্যাটমসফিয়ারে CO2, N2O, CO, D2O, C2H6 প্রচণ্ড পরিমাণে রয়েছে। আমাদের কি বাইরে বেরোনোটা ঠিক হবে? আমরা সব রকম প্রোটেকশন নিয়ে এসেছি নিখিল, তাই ভয়ের কোনো কারণ নেই। এখন আমাদের এখানকার সয়েল পরীক্ষা করে দেখতে হবে ওতে কি আছে। জোনাল কথা শেষ করে একে একে সকলের দিকে তাকায়। সবাই সম্মতি জানিয়ে মাথা নাড়ে। মাথায় হেলমেট, চোখে চশমা, পিঠে অক্সিজেন সিলিন্ডার আর সারা শরীরে কঠিন আবরণে ঢাকা ওই 4 জন মানুষ কাঁচের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আর ওরা বেরোনোর সঙ্গে সঙ্গেই অদ্ভুতভাবে কাঁচের বলয়টি অদৃশ্য হয়ে যায়। তারপরই ওরা 10 পা এগোয় কি এগোয়নি, অক্সিজেন সিলিন্ডার সমেত কঠিন বস্তুগুলো থেকে ফোঁটা ফোঁটা জল বের হতে শুরু করে। ঘটনার আকস্মিকতায় 4 জনই বেশ অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সমস্ত কঠিন বস্তু তরলে পরিণত হয়ে যায়। জ্বলন্ত কোনো কিছুর সংস্পর্শে আসলে যেমন অনুভব হয়, তেমনি ওদের সারা শরীর জ্বালা করতে শুরু করেছে। ঠিক তখনই ওদের সামনে কাঁচের বলয়টি প্রকট হয়ে ওঠে। ওরা কোনো রকমে কাঁচের বলয়ের মধ্যে ঢোকার প্রায় সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। এর ঠিক প্রায় 2 ঘন্টা পর 4 জনেই চোখ খুলে দেখে ওরা বিছানায় শুয়ে আছে। ডক্টর মৃণাল কিসকু ওদের জ্ঞান ফিরতে দেখেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন, তবে তার কণ্ঠস্বরে কিছুটা রাগও শোনা যায়। থ্যাঙ্কস গড, আপনাদের জ্ঞান ফিরেছে। আচ্ছা, আপনারা ভেবেছেনটা কি? জীবনের প্রতি কোনো মায়া দয়া নেই? আপনারা জানেন কি অবস্থায় আমি আপনাদের টাইম মেশিন থেকে বের করেছি? ওর অকারণে ভয় দেখে বিতান বাদে অন্যরা তো মুচকি হাসে। Why are you laughing? Am I making jokes? সবাই সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে যায়। ওরা জানে মৃণাল ওদের কতটা ভালোবাসে। এর মধ্যে আবার বিতান উঠে বসে। কি তুমি উঠছো কেন? তুমি না অসুস্থ? আপনি বোধহয় ভুলে গিয়েছেন ডক্টর, আগামী 100 বছরের জন্য আমাদের এইজ সার্কেল স্টপ হয়ে গেছে। শুধু তাই নয়, এই 100 বছরে আমাদের জলে, বরফে, বিষাক্ত তরল পদার্থে যেখানেই ঢুকিয়ে রাখুন বা ফেলে দিন না কেন, আমাদের কিচ্ছু হবে না। তারপর ও স্যালাইনের নলটা হাত থেকে খুলে দেয়। বাই দ্য ওয়ে, আমরা কি এখন কনভারসেশন রুমে যেতে পারি? প্লিজ স্যার, আমাকে একটু রেস্ট নিতে দিন। এইমাত্র আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার হার্টবিট এখনো ফাস্ট চলছে। তোমার সবচেয়ে বড় সমস্যা কি জানো নিখিল? নিখিল উত্তরটা শোনার জন্য বিতানের দিকে তাকায়। তুমি নিজেকে কেঁচো ভাবো। স্যার, নিজের মেরুদণ্ড সোজা করে এক্ষুনি কনভারসেশন রুমে এসো। অচুপ প্রাণী একটা, কি দিয়ে তৈরি কে জানে, কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। শালা, আমার হয়েছে পোড়া কপাল। নাহলে কি এরকম একটা লোক আমার ভাগ্যে জোটে? এনার পাল্লায় পড়ে আমার জীবনটাই কেরোসিন হয়ে গেল। সবচেয়ে ভুল করেছি ওনার তৈরি সঞ্জীবনী চকলেটটা খেয়ে। ওই জন্য বলে বেশি লোভ করা ভালো নয়। কোথায় ভেবেছিলাম সারা জীবন ইয়াং থেকে সুন্দরী মেয়েদের মাঝে কেষ্ট হয়ে থাকবো, কিন্তু মাঝখান থেকে যে এমন উল্টো কেস হয়ে যাবে কে জানতো। এখন যদি আমার বর্তমান অবস্থা জনসমক্ষে আসে তাহলে সবাই আমায় দেখে হাসবে। আর এটা লোকানো তো মুশকিল হয়ে উঠছে। যখনই আমার সামনে আসছে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আলোচনা কক্ষে ওরা 5 জন 5টি গোল চেয়ারে মুখোমুখিভাবে বসে রয়েছে। প্রথমে আছে অধ্যাপক জোনাল হানোভা। বয়স তার এখন 50-এর কোঠায়। বাবা মা জার্মানির লোক হলেও জোনালের জন্ম কিন্তু ভারতবর্ষে। পৃথিবীর নামকরা বৈজ্ঞানিকদের মধ্যে তিনি অন্যতম ব্যক্তিত্ব।
দ্বিতীয় চেয়ারে রয়েছে অধ্যাপক বিতান সেন। ওর এই 40 বছরের জীবনে বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবিস্মরণীয় অবদান রয়েছে। তার পরের চেয়ারে রয়েছে অধ্যাপক লিওন হানোভা। 37 বছরের এই প্রতিভাবান বৈজ্ঞানিকটি সম্পর্কে জোনালের ভাইপো। চতুর্থজন অধ্যাপক নিখিল মিশ্র। নিজের কাজের ব্যাপারেও যথেষ্ট সংবেদনশীল। বয়সের দিক থেকে বিতানের থেকে 2 বছরের ছোট, তবে বিতানকে ও জমের থেকেও বেশি ভয় পায়। সব শেষে রয়েছে ডক্টর মৃণাল কিস্কু, পেশায় ডাক্তার। নক্ষত্র গবেষণা কেন্দ্রে কেউ যদি গবেষণা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়, মৃণাল শুধুমাত্র তাদেরকেই চিকিৎসা করে। বয়সের দিক থেকে কত ওই জোনালের মতোই হবে। সঞ্জীবনী চকলেট খাওয়ার পর এই নিয়ে 3 বার আমরা টাইম মেশিনে ট্রাভেল করলাম, কিন্তু 3 বারই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েছি। এখনো পর্যন্ত আমার ধারণা নেই আমরা ঠিক কোন জায়গাতে পৌঁছেছিলাম। প্রথমবারে যে জায়গাতে গিয়েছিলাম চারিদিকে শুধু জল আর জল। পরীক্ষা করে জানা গেল ওই জল এতটাই বিষাক্ত যে জিভে লাগার সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যু নিশ্চিত। তবে ওই সময়টা অতীত নাকি ভবিষ্যতের সেটা এখনো আমরা কেউ বুঝতে পারিনি। আমার মনে হয় ওটা ভবিষ্যতের। জোনালের কথার মাঝেই লিওন বলে ওঠে, বর্তমানে জলের উপর যে পরিমাণ কলকারখানার বর্জ্য পদার্থ, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, পলিথিন ইত্যাদি ইত্যাদি বস্তু পড়ছে, তাতে নিশ্চিত খুব তাড়াতাড়ি আমরা ওই সময়ে পৌঁছে যাব। এর উল্টোটাও হতে পারে লিওন। আজ থেকে কোটি কোটি বছর আগেই পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল না। বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ সৃষ্টি হয়েছে। কে বলতে পারে মানুষ তার বুদ্ধির দ্বারা ওই বিষাক্ত জলকে পরিশুদ্ধ করে পানযোগ্য করে তোলেনি? আগে কি হয়েছিল সেই বিষয়ে কারো কোনো স্পষ্ট ধারণা নেই। লেট মি রেজ দ্য টাইম অ্যান্ড দ্য প্লেস। দ্বিতীয়বার আমরা যে জায়গায় পৌঁছেছিলাম, অক্সিজেন সিলিন্ডার সঙ্গে থাকার ফলে আমাদের শারীরিক অসুবিধে খুব একটা হয়নি। ওখানে আমাদের আবিষ্কৃত জীবাত্মা যন্ত্রটি বসিয়েও কোনো প্রাণের অস্তিত্ব আমরা পাইনি। তবে পরিমাপক যন্ত্রে কার্বন আর নাইট্রোজেনের সন্ধান পেয়েছিলাম। এর থেকে আমরা একটা সূক্ষ্ম ধারণা করতে পারি আজ থেকে কোটি বছর পিছনে চলে গিয়েছিলাম। তখনও পর্যন্ত পৃথিবীতে কোনো প্রাণের সঞ্চার হয়নি। দীর্ঘদিন ধরে কার্বন ও নাইট্রোজেনের সমন্বয়ে ধীরে ধীরে কোনো প্রাণীর সৃষ্টি হয়েছিল। এবার আসি তৃতীয় জায়গাতে, মানে এই একটু আগেই আমরা সেখানে পৌঁছেছিলাম। ভাবতে পারছো ওখানকার পরিবেশে কি পরিমাণ বিষাক্ত গ্যাস রয়েছে? সমস্ত কঠিন পদার্থকে কয়েক সেকেন্ডের মধ্যে তরলে পরিণত করে দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমাদের পরিমাপক যন্ত্র এই গ্যাসটাকে লোকেট করতে পারেনি। তবে এখানে একটা বিষয় না বললেই নয়, আমরা টাইম মেশিনের ল্যাটিটিউড এবং লংটিটিউড মেনে পৃথিবীতে মানুষ সৃষ্টির পর টাইমটা সেট করেছি। তারপরেও কি করে হয় আগে না হয় পরে চলে যাচ্ছি। বিতান এতক্ষণ মন দিয়ে জোনালের কথাগুলো শুনছিল। হঠাৎ করেই জোনাল সন্দিগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকায়। টাইম মেশিনের গতিবেগের সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে না। মানে আমাদের এখানে তো আলোর গতিবেগের সঙ্গে টাইম মেশিনের গতিবেগ এক্স্যাক্টলি। আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি। দেখুন, আমাদের আগে অনেক বৈজ্ঞানিক টাইম মেশিনের উপর কাজ করেছেন। সবশেষে সবার একই বক্তব্য, আলোর গতিবেগের মতো দ্রুত আর কোনো কিছুই হতে পারে না। অতএব টাইম মেশিন ভবিষ্যতে কখনোই বানানো সম্ভব নয়। কিন্তু তাই বলে তো বিজ্ঞান হাত গুটিয়ে বসে থাকবে না। আর তারই ফল হলো আমাদের আবিষ্কৃত এই টাইম মেশিন। আমরা শুধু এটা তৈরিই করিনি, আমরা প্রমাণও করে দিয়েছি এতে ট্রাভেল করা সম্ভব। কিন্তু এখন সমস্যা হচ্ছে গতিবেগটাকে নিয়ে। এখানে যদি আলোর গতিবেগের সঙ্গে টাইম মেশিনের গতিবেগ সমান হয়, তাহলে আমার মনে হচ্ছে সমস্ত সিস্টেমগুলো ঠিকঠাক কন্ট্রোল করা যাবে। কিন্তু এখানে সেটা হচ্ছে না, হয় বেড়ে যাচ্ছে নয়তো কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এই সব অদ্ভুত জায়গাতে পৌঁছে যাচ্ছি। তাই সবার প্রথমে আমাদের এই টাইম মেশিনের স্পিডের সিস্টেমটাকে ঠিক করতে হবে। এটা ঠিক হলে তবেই আমরা আমাদের ইচ্ছানুযায়ী টাইম ও লোকেশন সেট করতে পারবো। সেটা কিভাবে হবে সেটাই আমাদের সকলকে ভাবতে হবে। আলোচনা কক্ষটি বেশ কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে যায়। সবাই নিজের মতো ভাবনা চিন্তা করতে থাকে। আমার মনে হয় আমরা একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছি। যতই মুখে না বলি না কেন, এই তৃতীয় অভিযানে আমাদের সকলের শরীর কম বেশি দুর্বল ছিল।
এই সময় মস্তিষ্ককে একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন। তোমরা যদি বলো আমি সবার জন্য কফির ব্যবস্থা করতে পারি। বিতান বাদে বাকি সবাই জোনালের কথায় সম্মতি জানায়। হোয়াট আর ইউ থিঙ্কিং বিতান? নো, নাথিং। আমার কথা শোনো, গ্রে ম্যাটারকে একটু বিশ্রাম দাও। চলো এখন কফি খাওয়া যাক। তোমার তো ব্ল্যাক আইভরি কফি হবে। বিতান হালকা মাথা নেড়ে হ্যাঁ জানায়। কি করে যে ইনি এটা খান কে জানে। একই তো ওটা হাতির মল থেকে তৈরি, তারপর আবার দাম শুনলে সাধারণ মানুষ অক্কা পাবে। থাইল্যান্ড গিয়ে একবার আইভরি কফি খেয়ে উনি এই কফির প্রেমে পড়ে গিয়েছেন। যে কফিটা এনে দিয়েছিল তার সঙ্গে হলেও একটা কথা ছিল। আমি তো সেই সময় মেয়েটার থেকে চোখ সরাতে পারিনি, কিন্তু অন্ধ বিতান সেন ওকে দেখতেই পাননি। আসলে যেমন লোক তা তো তেমন জিনিসই পছন্দ হবে। আর সালাই কফি, এই কফি কর্তাদেরও বলিহারি। এত পরিশ্রম করে কেউ এই ধরনের বাজে কফি বানায়? হ্যাঁ, ওই কফি খাওয়ার থেকে নিম পাতার রস খাওয়া ঢের ভালো। অবশ্য ওই বিতান সেনকে কোনো ভরসা নেই, উনি হয়তো ওই সব খেয়েই বড় হয়েছেন। আমার তো মনে হয় না উনি কখনো মিষ্টি জিনিস খেয়েছেন বলে। যদি খেতেন তাহলে কোনো না কোনো দিন একটু মিষ্টিভাবে কথা বলতেন। হে ভগবান, এই পৃথিবীতে এমন কি কেউ নেই যে এই বিতান সেনকে বদলে দিতে পারে, যার জন্য উনি একটু হাসতে পারেন বা যার জন্য উনি নিজেকে একটু কাজ থেকে সরিয়ে রাখতে পারেন? লিওন নিখিলের পিঠ চাপড়ায়। একা একা বিড়বিড় না করে আমাদের সঙ্গে কফি খাবে এসো। কফিতে একটা হালকা চুমুক দেয় বিতান। কাল 3য় নম্বর ডলফিনটার মধ্যে চেঞ্জ এসেছে। নিখিল আবারও বিড়বিড় করে ওঠে। এই এই ওনার শুরু হলো, শান্তিতে একটু কফিটাও খেতে দেবেন না? সে কি, কই আমি তো বুঝতে পারিনি। জোনাল অবাক হয়ে বিতানের দিকে তাকায়। আপনি তখন অন্য কাজে ব্যস্ত ছিলেন। রাত 10টার পর চেঞ্জটা এসেছে। আচ্ছা, তা কিরকম শুনি। ওই ডলফিনটার মধ্যে আগে প্রজনন ক্ষমতা ছিল না, এখন সেটা সম্ভব। বাহ, এ তো দারুণ খবর। তার মানে দেখা যাচ্ছে তোমার তৈরি ওই চকলেটের সাহায্যে এজ সার্কেল স্টপের সঙ্গে সঙ্গে যে যেটার ওপর উইক সেটা বৃদ্ধি পাচ্ছে। নো প্রফেসর, এটা শুধু উইকের উপর নয়, যার যেটা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বা কম তার ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। যেমন প্রথম ডলফিনের ক্ষেত্রে বুদ্ধির ওপর প্রভাব পড়েছে। সাধারণত ডলফিন বুদ্ধিসম্পন্ন প্রাণী হয়, কিন্তু প্রথম ডলফিনের মাথায় সেই রকম কোনো বুদ্ধি ছিল না। ওকে ট্রেন করতে গিয়ে সবাইকে রীতিমতো বেগ পেতে হচ্ছিল, তাই আমরা ওকে ট্রেন করা ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ একদিন দেখা গেল ওই ডলফিনটি অন্যান্য ডলফিনের থেকে বুদ্ধিতে অনেক বেশি এগিয়ে গিয়েছে। আর এটা যে চকলেটের ফলেই হয়েছে সেটা তো প্রমাণিত। আর দ্বিতীয় ডলফিনটি আগে 24 ঘন্টা ফিমেল ডলফিনদের সঙ্গে থাকতে ভালোবাসত, কিন্তু এখন দেখা যাচ্ছে ওই ডলফিনটি ফিমেল ডলফিনদের একদম সহ্য করতে পারছে না। পরিবর্তে মেল ডলফিনদের সঙ্গে সেক্সুয়ালভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। মানে চকলেটের সাইড এফেক্টে ওই ডলফিনটি হোমোসেক্সুয়াল হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে আজ থেকে 10 বছর আগে ডলফিনের সঙ্গে আমরা কয়েকজন মানুষ ওই চকলেট খেয়েছিলাম। এজ সার্কেল যে আমাদের স্টপ আছে সেটা তো আমরা জানি, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে কি কোনো চেঞ্জ, মানে বলতে চাইছি ডলফিনগুলোর মতো আপনারা কেউ কোনো কিছু ফিল করছেন কি? আমি তো এখনো পর্যন্ত আমার মধ্যে কোনো রকম পরিবর্তন বুঝতে পারছি না। জোনাল প্রত্যুত্তরে জানায়। আসলে আমি এর আগে কোনোটাই বেশি বা কম অনুভব করিনি, তাই হয়তো সম্ভব হয়নি। তাছাড়া এটাও হতে পারে এখনো আমার চেঞ্জের সময় আসেনি, কারণ ডলফিনগুলোর চেঞ্জ তো একসঙ্গে হয়নি। প্রথম ডলফিনের চেঞ্জ এসেছিল 5 বছর আগে, দ্বিতীয়টার 2 বছর আগে, আর তৃতীয়টার গতকাল। আমাদের মধ্যেও হয়তো সেরকমই হবে। তা তোমার মধ্যে কি কিছু? বিতান মাথা নেড়ে জানায় যে তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আপনার ওষুধ আপনার ওপর ঠিকমতো কাজ করেনি তাহলে? তা নাহলে আপনার চেঞ্জ একদম হতোই হতো। কিছু বললে নিখিল? নো স্যার, নো। তখনই লিওন খানিকটা উত্তেজিত হয়ে ওঠে। গত পরশু থেকে আমি আমার মধ্যে একটা চেঞ্জ অনুভব করছি। সবাই ব্যস্তভাবে জিজ্ঞাসা করে, যেমন? আমার চোখের পাওয়ার খুব কম, লেন্স ছাড়া একদমই দেখতে পেতাম না।
গত পরশু ঘুম থেকে উঠে চোখে লেন্স পরতেই চোখের সামনে সব অন্ধকার দেখি। লেন্স খুলে ভালোভাবে পরিষ্কার করে আবার সেটা পরে নি। এক খেয়ালে লক্ষ্যই করিনি যে আমি লেন্স ছাড়াই দেখতে পাচ্ছি। ওই জিনিসটা বোঝার জন্য আমার 5 মিনিট সময় লেগে যায়। তুমি এ কথাটা আমাদের আগে বলনি কেন? না মানে আমি নিজেই শিওর ছিলাম না। তাছাড়া সঞ্জীবনী চকলেটের কথাটা আমার মাথা থেকে উড়ে গিয়েছিল। এখন ডলফিনের কথা প্রসঙ্গে মনে পড়ল। বিতান মনে মনে খুশি হলেও বাইরে সেটা প্রকাশ করে না, বরং নিজের সহজাত গাম্ভীর্য বজায় রেখেই প্রশ্ন করে। তার মানে ওই চকলেট ডলফিনের মতোই মানুষের উপরেও একইভাবে প্রভাব ফেলছে। তা নিখিল, তোমার মধ্যে কোনো চেঞ্জ? নো স্যার, আমার মধ্যে কোনো চেঞ্জ নেই। নিখিল এমনভাবে কথাটি বলে যে সবার সন্দেহ হয়। বিতান নিখিলের খুব সামনে এসে ওর চোখে চোখ রাখে। আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি? নিখিল বিতানের থেকে চোখ সরিয়ে নেয়। না না স্যার, আমি কিছুই লুকোচ্ছি না স্যার। লিওন, তোমার ওই ট্রু অ্যান্ড ফলস মেশিনটা ঠিকমতো কাজ করছে? ইয়েস স্যার। এক কাজ করো, নিখিলকে নিয়ে গিয়ে ওটাতে বসিয়ে দাও। তারপর তার কোনো দরকার নেই, আমি বলছি। অ্যাকচুয়ালি চেঞ্জটা আমার মধ্যে 3 মাস আগেই হয়েছে। হোয়াট? 3 মাস আগে চেঞ্জ এসেছে আর তুমি আমাদের বলনি? ভেবেছ কি তুমি? তুমি কি রিসার্চটা কি আর কি পেয়েছো? তুমি জানো এটার পিছনে আমি কত ঘেটেছি? এতদিন কেন বলনি সত্যিটা? কি করে বলবো স্যার? তুমি এখনো মজা করছো আমাদের সঙ্গে? বিতান চিৎকার করে ওঠে। জানো এর জন্য তোমাকে আমি কি শাস্তি দিতে পারি? নতুন করে আর কি শাস্তি দেবেন স্যার? আপনার চকলেট খেয়ে আমি অলরেডি শাস্তি ভোগ করতে শুরু করে দিয়েছি। কি বলতে চাইছো তুমি? আর আপনি আমার সেক্স লাইফটাকেই হেল করে রেখে দিয়েছেন স্যার। আমার অবস্থাই ওই দ্বিতীয় ডলফিনের মতো। নিখিলের কথা শুনে বিতান অবাক হয়ে গেলেও সঙ্গে সঙ্গে নিজেকে আবার স্বাভাবিক করে নেয়। কিন্তু বাকিরা চমকে ওঠে। তুমি কি করে বুঝলে? তুমি কি ওই রকম কিছু ফিল করেছো? নিখিল চোখ নামিয়ে মাথা নেড়ে হ্যাঁ জানায়। বিতানের কণ্ঠস্বর এবার একটু মৃদু শোনায়। ডু ইউ ফিল ইট টু এভরি মেল? না না, সবার উপরে নয়, শুধু বিশেষ একজনের উপরেই। তারপরেই ও লিওনের দিকে তাকায়। লিওন আঁতকে ওঠে। সত্যিই তো, কয়েক মাস ধরেই নিখিলকে নিয়ে ওর মনে একটু সন্দেহ তৈরি হয়েছিল। লিওনের চোখ নিখিলের ওপর পড়তেই নিখিলের ঠোঁটের হাসিটা চওড়া হয়ে যায়। ইউ নবহাইট, আর কাউকে পেলি না, বেছে বেছে আমাকেই। এটা নিয়ে কেউ বেশি চিন্তা করবেন না। এর থেকে মুক্তি পাওয়ার উপায় অবশ্যই আছে, নিশ্চয়ই আছে। আমি যত তাড়াতাড়ি পারবো নিখিলকে সুস্থ স্বাভাবিক করে তোলার চেষ্টা করব। নিখিল এক খেয়ালে বলে ফেলে, না, আপনি ধীরে সুস্থ করতে পারেন স্যার। আপাতত লিওনকে আমার বেশ ইয়ে লাগছে আর কি। অ্যাকচুয়ালি লেন্স ছাড়া ওর চোখের মুনি আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠেছে। ইউ ননসেন্স! তোকে আমি... হোয়াট আর ইউ ডুইং? প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। জোনাল লিওনকে আটকানোর চেষ্টা করে। ওটা আপনি ওকে বলুন। ওর আকর্ষণীয় মনে করা আমি বার করাচ্ছি। আর একবার যদিও আমার দিকে খারাপ চোখে দেখে, ওর চোখ আমি ফুটো করে দেব। I am not so inferior as you think, huh? লিওন চেঁচিয়ে ওঠে, বাস্টার্ড! আই উইল কিল ইউ, বাস্টার্ড! এখনকার মতো সময় এখানেই শেষ। এবার সবাই ল্যাবে গিয়ে নিজের কাজ করো। স্যার, আমার কফি এখনো শেষ হয়নি যে। দ্যাটস ইয়োর ফল্ট। কফির পেছনে বেশি সময় নষ্ট করা আমি পছন্দ করি না। 2 মিনিটের মধ্যে আমি তোমাকে ল্যাবে দেখতে চাই। বিতান নিখিলের কাছ থেকে চলে যায়। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। তবে স্যার, লিওনের জন্য এবার থেকে আমি আপনার একটু আধটু অবাধ্য হব। হোয়াট ডিড ইউ সে? আরেকবার বল। আই লাভ ইউ লিওন, লাভ ইউ ভেরি মাচ। এরপর লিওন কিছু একটা ঠিক করবে, তার আগেই ওর কাকা ওকে নিখিলের থেকে সরিয়ে নিয়ে অন্যত্র চলে যায়।
অনুবীক্ষণ যন্ত্রের উপর চোখ রেখে বিতান কিছু একটা পরীক্ষা করছিল। ফোনটা যে এক নাগাড়ে বেজে চলেছে সেদিকে ওর আর খেয়ালই নেই। শুভঙ্কর বিতানের কাছে এসে ভয়ে ভয়ে ওকে স্পর্শ করে। স্যার, আপনার ফোন। অনুবীক্ষণ যন্ত্র থেকে বিতান চোখটা সরায় না, বরং ওর গলায় একটা বিরক্তিসূচক কণ্ঠস্বর শোনা যায়। তোমাদের না কতবার বলেছি আমি যখন কাজ করব তখন কেউ আমাকে ডিস্টার্ব করবে না? স্যার, আপনার ফোনটা অনেকক্ষণ থেকে বাজছে, মনে হয় কোনো দরকারি কল। তাছাড়া স্যার, আপনার ফোনের শব্দে আমাদেরও তো কাজ করতে। তারপরেই শুভঙ্কর চুপ হয়ে যায়। বিতান মুখ তুলে তাকাতেই ভয়ে ওর হাত পা কাঁপতে শুরু করে। সরি, এক্সট্রিমলি সরি, আমার জন্য তোমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়েছে। আসলে ফোনটা সাইলেন্ট করতে ভুলে গিয়েছিলাম। এবার তোমরা মন দিয়ে কাজ করতে পারো, আর ডিস্টার্ব হবে না। শুভঙ্করের পিঠটা চাপড়ে বিতান বাইরে বেরিয়ে যায়। বিতানের ব্যবহারে তো শুভঙ্কর রীতিমতো অবাক হয়ে গেছে। কোনো অধ্যাপক যে তার ছাত্রের কাছে এইভাবে সরি বলতে পারে, না না, সেটা ওর একদমই জানা ছিল না। মোহিনীর 17টা মিসড কল দেখে বিতান বেশ ঘাবড়ে যায়। ও তাড়াতাড়ি কল ব্যাক করে। আপনি যে নাম্বারে কল করেছেন সেই নাম্বারটি বর্তমানে সুইচড অফ আছে। দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। বার কতক এই যান্ত্রিক কণ্ঠস্বর শোনার পর বিতান মোহিনীর বাবা দীপক মুখার্জির ফোনে কল লাগায়। রাত 11টার পর বিতানকে কল করতে দেখে দীপকের তো ঘুমই ছুটে যায়। তুমি এমন অসময়ে ফোন করেছো, সব ঠিক আছে তো বাবা? দীপকের স্বরে ব্যাকুলতা বুঝতে পেরে বিতানের খুব খারাপ লাগে। সরি কাকু, আপনাকে এই সময় ডিস্টার্ব করলাম। আসলে মৌ ও অনেকবার ফোন করেছিল, ব্যস্ততার জন্য ওর কলটা রিসিভ করতে পারিনি। এখন ওকে ফোন করছি, ফোনটা সুইচড অফ আসছে। আমার মনে হয় ফোন অফ করে ঘুমিয়ে পড়েছে বাবা। আজকে ওকে কাজের জন্য অনেক দূরে যেতে হয়েছিল। আমি দেখে দেবো বাবা। না না না, তার কোনো দরকার নেই। আমি ওকে কাল কল করে নেব। আপনি কেমন আছেন বলুন? একজন কন্যাদায়গ্রস্ত পিতা কেমন থাকতে পারে তুমি বলো। কাকু, আমি এখন রাখছি, হ্যাঁ ফোনটা। আমি পরে কথা হবে। দীপকের উত্তরের অপেক্ষা না করেই বিতান লাইনটা কেটে দেয়। ফোনটাকে পকেটে ঢুকিয়ে রেলিংয়ের ওপর হাত রেখে আকাশের দিকে তাকায়। কন্যাদায়গ্রস্ত পিতা, এই শব্দটা ভেবেই ওর মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বেশ কিছুক্ষণ ও ওইভাবেই ওখানে দাঁড়িয়ে থাকে। একটা সময় পুরনো ভাবনাগুলোকে মাথা থেকে ছেড়ে ফেলে আবারও ফিরে আসে ওর প্রিয় ল্যাবে। ওর অবর্তমানে ওর ছাত্রছাত্রীরা এক জায়গায় জোট হয়ে কি যেন একটা বলা বলি করছিল। ওকে দেখেই তাড়াতাড়ি করে সবাই নিজের জায়গাতে ফিরে যায়। আজ অনেক রাত হয়ে গিয়েছে, সবাই এখন হোস্টেলে গিয়ে রেস্ট নাও। কাল সকাল থেকে আবার আমরা কাজ শুরু করব। ছাত্রছাত্রীরা ওর দিকে তাকায়। সবার মুখের ভাব অপরিবর্তিত থাকলেও ওরা যে মনে মনে খুব খুশি হয়েছে তা বেশ বোঝা যাচ্ছে। বিতানের আর কাজ করতে ইচ্ছে করছিল না। শরীর বলেও তো একটা কথা আছে নাকি? বেশিরভাগ দিনই তো ও 3টের আগে বাড়ি ফেরে না, কোনো দিন আবার রাতটা ল্যাবেই কাটিয়ে দেয়। তাই আজকে ও ঠিক করেছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে। সেই মতো ও ল্যাব থেকে বেরিয়ে পড়ে। বাইরের দিকে যেতে যেতে ওর চোখ পড়ে জোনালের কেবিনের ওপর। কিছু একটা মনে পড়তে ও জোনালের কেবিনের সামনে এসে দাঁড়ায়। বার কতক কাঁচের দরজায় টোকা মেরেও যখন জোনাল ওর দিকে তাকায় না, তখন ও অনুমতি ছাড়াই ভিতরে ঢুকে পড়ে। কি এত ভাবছেন প্রফেসর? চিন্তায় ব্যাঘাত ঘটায় জোনাল চমকে ওঠে। তুমি কখন এলে? বিতান কয়েক সেকেন্ড জোনালের দিকে তাকিয়ে থাকে। আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন প্রফেসর? না, মানে থাক, যদি অসুবিধে থাকে তাহলে বলতে হবে না। না না না, সেরকম কিছুই নয়। তুমি নিশ্চয়ই শুনেছ গত পরশু থেকে প্রফেসর প্যান্সকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
হ্যাঁ, উনি তো জিও পলিমারের উপর কনফারেন্স অ্যাটেন্ড করতে থাইল্যান্ডে গিয়েছিলেন। লাস্ট ওনাকে হোটেল সি ভিউতে ঢুকতে দেখা গিয়েছিল, কিন্তু ওখান থেকে ওনাকে কেউ বের হতে দেখেননি। বড়ই অদ্ভুত ব্যাপার। তুমি কি জানো এই কনফারেন্সে প্রফেসর ব্রেন বেকারও পার্টিসিপেট করেছিলেন, এবং আশ্চর্যজনকভাবে উনিও ওই হোটেল সি ভিউতে উঠেছিলেন। সে কি? বিতান রীতিমতো অবাক হয়ে যায়। হ্যাঁ বিতান, তোমাকে আমি গতবারই প্রফেসর ব্রেন বেকারের ব্যাপারে বলেছিলাম। এই নিয়ে মোট 11 জন বড় বড় সায়েন্টিস্ট অদ্ভুতভাবে গায়েব হয়ে গেলেন। তাদের সম্বন্ধে কেউ কোনো খবর দিতে পারছে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি সায়েন্টিস্ট গায়েব হওয়ার আগে কোনো না কোনোভাবে প্রফেসর ব্রেন বেকারের সান্নিধ্যে এসেছিলেন। আপনি কি বলতে চাইছেন এইসব সায়েন্টিস্টদের প্রফেসর ব্রেন বেকার কিডন্যাপ করেছেন? আমি জানি না বিতান, তবে আমার মন বলছে এদের গায়েব হওয়ার পিছনে প্রফেসর ব্রেন বেকারের হাত রয়েছে। কিন্তু এতে ওনার কি লাভ? লাভ ক্ষতি জানি না, তবে প্রফেসর ব্রেন বেকার ভয়ঙ্কর কিছু একটা করার চেষ্টা করছেন। গোপন সূত্রে খবর পেয়েছি উনি মাটির নিচে একটি আন্ডারওয়ার্ল্ড ল্যাব তৈরি করছেন এবং ওখানে কিছু একটা রিসার্চ করার চেষ্টা করছেন। সে কি? এটা আবার কেমন ধরনের রিসার্চ? আর আপনি এইসব কথা কি করে জানলেন? প্রফেসর ব্রেন বেকারের পিছনে আমি গোয়েন্দা লাগিয়েছি, সেই আমাকে এই খবরটা দিয়েছে। রিসার্চ সম্পর্কে কিছু জানতে পেরেছেন? না, তবে ওই গোয়েন্দা যেভাবে কাজ করছে তাতে খুব তাড়াতাড়ি ওই খবরটাও জেনে যাব। তবে জানো তো বিতান, এখন আমার খুব আফসোস হচ্ছে। আজ থেকে 10 বছর আগে আমরা যদি প্রফেসর ব্রেন বেকারকে এখান থেকে না বের করে দিতাম, তাহলে বোধহয় ভালো হতো। এই আপনি কি বলছেন প্রফেসর? উনি ওই চকলেটের জন্য নিখিলকে প্রাণে মারতে চেয়েছিলেন। ওনার জন্য আমাদের 2টো সঞ্জীবনী চকলেট হারিয়ে গিয়েছে। উনি যে খারাপ সেটা আমরা ওই সময় জেনে গিয়েছিলাম, তাই ওনাকে না তাড়িয়ে এখানেই ধরে রাখা উচিত ছিল। তাহলে ওনাকে আমরা সব সময় চোখে চোখে রাখতে পারতাম। কিন্তু সামনে লিওনকে দেখে বিতান থেমে যায়। তুমি কিছু দরকার ছিল? জোনাল একটু অবাক হয়ে লিওনকে প্রশ্ন করে। না মানে, আপনি বাড়ি যাবেন না? আর কত রাত পর্যন্ত কাজ করবেন? মানছি আমাদের বয়স 100 বছরের জন্য স্টপ আছে, কিন্তু তাই বলে আপনি রেস্ট নেবেন না? তুমি কি আমাকে এত তাড়াতাড়ি বুড়ো করে দিতে চাইছো লিওন? তাহলে মনে করিয়ে দিই, আমি কিন্তু মনের দিক থেকে এখনো ইয়াং। জোনালের বলার ধরন দেখে বিতানের খুব হাসি পাচ্ছিল, কিন্তু সেটা সে আপাতত চেপেই রাখে। কিন্তু লিওন তো বেশ জোরেই হেসে ফেলেছে। এর মধ্যে আবার নিখিলও ওখানে এসে হাজির হয়েছে। ওকে দেখে তো সবাই অবাক। এত বছর ওরা একসঙ্গে কাজ করছে, কিন্তু কোনোদিন নিখিলকে রাত 11টার পরে এই গবেষণা কেন্দ্রে দেখা যায়নি। কি ব্যাপার নিখিল, তুমি এখনো বাড়ি যাওনি? নিখিল লিওনের উপর দৃষ্টি রেখেই বিতানের প্রশ্নের উত্তর দেয়। না। Son of a bitch! Did you say something, লিওন? লিওন দাঁতে দাঁত চেপে উত্তর দেয়, No, no. উফ, তুই যখন এইভাবে কথা বলো না, তখন তোমাকে আমার আরো বেশি ভালো লাগে। আমার ইচ্ছে করে। লিওন এবার নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারায়। নিখিলের জামার কলারটা ও চেপে ধরে। You bastard! আরে 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 করছোটা কি? থামো থামো তোমরা। বিতান কোনো মতে লিওনকে টেনে ধরে। আপনি ওকে থামান স্যার, না হলে আমার হাতে খুন হয়ে যাবে। আপনি জানেন একটু আগেও আমার সঙ্গে কি করেছিল? উত্তরটা শোনার জন্য বিতান এবার লিওনের দিকে তাকায়। ও ও আমাকে না, পুরো কথাটা লিওন আর সম্পূর্ণ করতে পারে না। কি করে বলবে যে নিখিল ওর অন্য মনস্কতার সুযোগ নিয়ে ওর প্যান্টের জিপে হাত রেখেছিল? এদিকে নিখিলের ঠোঁটে হাসি তখন আরও চওড়া হয়ে গিয়েছে। স্যার, কেউ সব বলে না কোনো লাভ নেই। আজ আমাদের সঙ্গে যা কিছু হচ্ছে এই সবের জন্য দায়ী একমাত্র স্যার। আমি এখন স্যারের হাতের তৈরি চকলেটের পুতুল মাত্র। তোকে তো আমি। লিওন আবার তেড়ে আসে। প্লিজ প্লিজ লিওন, প্লিজ আমাকে কিছুদিন সময় দাও, তারপর দেখবে সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। এই কিছুদিন ওকে আমি কিভাবে সহ্য করবো স্যার? প্লিজ আমার কথা শোনো। বিতান করুণ মুখে লিওনের দিকে তাকায়।
ওর অনুরোধে লিওন চুপ করে যায়। তবে এর মধ্যেই নিখিল ওর দিকে তাকিয়ে একটা চোখ মেরে দিয়েছে। লিওনের তো ভীষণ রাগ হচ্ছে, কিন্তু ও কোনো মতে নিজেকে সামলে নিয়েছে। শালা ভিম্পার। বাই দ্য ওয়ে নিখিল, তোমার ভাইজির খবর কি? নিখিল লিওনের উপর নিজের দৃষ্টি রাখে। ভাইজি? এই আপনি কার কথা বলছেন স্যার? তোমার কটা ভাইজি আছে শুনি? আমার তো এই একটা মাত্রই ভাইজি স্যার, নাম রাগিনী মিশ্র। ও এখন ভালোই আছে স্যার, তবে সিঙ্গেল। অনেক চেষ্টা করেও এখনো পর্যন্ত একটা বয়ফ্রেন্ড জোগাড় করতে পারেনি। নিখিল! সরি সরি স্যার, সরি। কি যেন বলছিলেন? তোমার ভাইজি কি ফিজিক্যালি গ্রো করছে? আবার সেই একই কোয়েশ্চেন স্যার, তবে এবারও আমার সেই একই উত্তর স্যার। আমার ভাইজি স্বাভাবিক নিয়মেই বেড়ে উঠছে। বিতানের মুখ সঙ্গে সঙ্গেই শুকিয়ে যায়। স্যার, আপনি কি এখনো সন্দেহ করছেন আমাদের হারিয়ে যাওয়া সঞ্জীবনী চকলেটগুলো আমার ভাইজি গিয়েছে? কেন জানি না, আমার মনে হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া চকলেটগুলো তোমার ভাইজির হাতে এসেছিল। তোমার ভাইজি ওই চকলেটগুলোর সঙ্গে কিছু একটা করেছে। তাছাড়া সেই সময় তোমার ভাইজি অসুস্থ হয়ে পড়েছিল। কেন অসুস্থ হয়েছিল তার কারণটা তো আপনি জানেন স্যার। সেই সময় আমার বৌদি মিষ্টির মধ্যে ইঁদুর বিষ মাখিয়ে ইঁদুর মারার জন্য সেটা খাটের তলায় রেখেছিল। রাগিনী ওর ভাইয়ের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে খাটের তলায় ঢুকে পড়েছিল। তারপর সেই মিষ্টি খেয়ে ওর ওই অবস্থা হয়েছিল স্যার। কেন জানি না, আমার মনে হচ্ছে তোমার ভাইজি। এতটা বলেই বিতান থেমে যায়। যদিও ও জানে যে নিখিলের ভাইজি ওই চকলেটটা খায়নি, কারণ যদি খেত তাহলে ওকে সুস্থ করার জন্য ডক্টর মৃণালের তৈরি সেই বিশেষ ওষুধের প্রয়োজন পড়ত। তবুও যেন কোনো একটা বিষয়ে ওর খুব খটকা লাগছে। স্যার, আপনি এই ব্যাপারে এখনো ভুল ধারণা রেখেছেন স্যার। আপনার তৈরি ওই কয়নাকৃতির চকলেট যদি আমার ভাইজি সত্যি খেত, তাহলে আজ থেকে 10 বছর আগে আমার ভাইজির হেড সার্কেল স্টপ হয়ে যেত। কিন্তু সেটা তো হয়নি। ও এখন 22-এ পা দিয়েছে স্যার। একটা 22 বছরের তরুণীর যে ধরনের শারীরিক গঠন হয়, রাগিনী ঠিক তেমনি হয়েছে। বিতানের সন্দিগ্ধ দৃষ্টির কোনো পরিবর্তন হয় না। ব্যাপারটা নিখিলেরও চোখ এড়ায় না। আপনার যদি এখনো পর্যন্ত বিশ্বাস না হয় তাহলে দাঁড়ান, এক্ষুনি আমি আপনাকে রাগিনীর ছবি দেখিয়ে সেই ভুলটা ভাঙিয়ে দিচ্ছি। নিখিল কোনো মতে ব্যাপারটা সামলানোর চেষ্টা করে। তারপর ও ফোনটা খুলে ছবিটা বার ঠিক করতেই যাবে, এমন সময় ফোনটা সুইচড অফ হয়ে যায়। ও শিট, চার্জটা এখনই শেষ হতে হলো। ঠিক আছে, আমি আপনাকে পরে রাগিনীর ছবি সেন্ড করে। উফ, আমি কি বোকা। রাগিনীর তো ফেসবুকে অ্যাকাউন্ট আছে স্যার। আপনি রাগিনী মিশ্র নাম দিয়ে ফেসবুকে সার্চ করুন না, ওকে পেয়ে যাবেন। ওর প্রোফাইল পিকচারের সঙ্গে আমার পিকচারও আছে। সন্দেহ দূর করার জন্য বিতান ফোনটা খুলে রাগিনী নামটা ঠিক লিখতেই যাবে, অমনি ওর মায়ের কল চলে আসে। এক রাশ বিরক্তি নিয়ে ও কলটা রিসিভ করে। এত রাতে কেন ফোন করেছো? যাক, তাও স্বীকার করছিস যে রাত হয়েছে। অপর প্রান্ত থেকে বিতানের মা সপ্ত স্বরার অভিমান ও রাগ মিশ্রিত কণ্ঠস্বর ভেসে আসে। বলি, আর কত রাত পর্যন্ত আমি তোর জন্য জেগে থাকবো? উফ, তোমাকে না বলেছি তুমি আমার জন্য রাত জেগে থাকবে না। শোন, অন্য সময় হলে না আমি তোর জন্য জাগতাম না। আমি জানি তোর মা মারা গেলেও তুই সময় মতো বাড়িতে আসবি না। মা? আজ তোর জন্মদিন রে। তোর ভাই বোনেরা তোর জন্য কেক নিয়ে বসে আছে, তুই আসলে ওদের কেকটা কাটা হবে। আচ্ছা আচ্ছা মা, আমি কি এখনো ছোট আছি? 40 বছর বয়স হয়ে গেল আমার। এখনো কি তোমরা ওইসব ছেলে মানুষই করবে? আমি এত কিছু শুনতে চাই না। আমি তোমাকে জাস্ট 15টা মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে তোমাকে আমরা বাড়িতে দেখতে চাই, ব্যাস। সপ্তস্বরা বেশ কড়া গলায় কথাগুলো বলে লাইনটা কেটে দেয়। বিতানের মায়ের জোরে বলা কথাগুলো এখানে উপস্থিত সকলেই কম বেশি শুনতে পেয়েছিল। জোনাল 2 হাত বাড়িয়ে বিতানকে জড়িয়ে ধরে। হ্যাপি বার্থডে ইয়াং ম্যান। আপনিও আমাকে ইয়াং ম্যান বলছেন প্রফেসর? ইয়েস ইয়াং ম্যান, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার বয়সটা 30 বছরে স্টপ হয়ে গিয়েছে। তাছাড়া তোমাকে দেখে মনে হয় তুমি 24 বছরের যুবক বা তারও কম। ওই জন্যই তোমাকে সবাই কলেজের স্টুডেন্টদের সঙ্গে গলিয়ে ফেলে। বিতান মুখটা যতটা সম্ভব গম্ভীর করে রাখে। ভাগ্যিস
স্কুল বয়ের সঙ্গে কেউ গুলিয়ে ফেলেনি। কথাটা শুনে তো সবাই হেসে ফেলে। তারপর একে একে সবাই এসে বিতানকে শুভেচ্ছা জানায়। এবার কিন্তু আমাদের সবার বাড়ি যাওয়া উচিত। বাই দ্য ওয়ে বিতান, তোমাকে আমার কিছু বলার ছিল। হ্যাঁ প্রফেসর, বলুন। এই সময় একটু সাবধানে থাকবে। মানে? পৃথিবী থেকে যেভাবে নাম করা বৈজ্ঞানিকেরা উধাও হয়ে যাচ্ছেন, তাতে আমার মনে হচ্ছে এবার থেকে তোমাকে সাবধানে থাকতে হবে। সেটা আপনার ক্ষেত্রে বেশি প্রযোজ্য প্রফেসর। আমি কিন্তু মজা করছি না বিতান। আমিও মজা করছি না প্রফেসর। তখনই পাশ থেকে লিওনের কণ্ঠস্বর শোনা যায়। আমি আপনাদের কথা শুনেছি। অ্যাকচুয়ালি আপনাদের দুজনকেই সাবধানে থাকতে হবে। শুধু দুজনকে নয়, আমাদের সবাইকেই সাবধানে থাকতে হবে। এখন চলো বাড়ি যাওয়া যাক। ওরা চারজনই একসঙ্গে গবেষণা কেন্দ্র থেকে বাইরে বের হয়। বিতান গাড়িতে উঠতেই যাবে, হঠাৎই তীব্র গতিতে আসা কোনো একটা জিনিস ওর বুকের ডান পাশটাতে অনুভব করে। সঙ্গে সঙ্গেই ওর সাদা জামাটা লাল হয়ে যায়। ও বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। একটা কালো গাড়ি প্রচণ্ড দ্রুত গতিতে ওখান থেকে পালিয়ে যায়। সোনাল বিতানের কাছে ছুটে আসে। এই তুমি তুমি ঠিক আছো তো বিতান? আমি ঠিক আছি। লিওন, প্লিজ ফলো দ্য ব্ল্যাক কার। প্রফেসর, গাড়ির নাম্বারটা তাড়াতাড়ি নোট করুন। জ্ঞান ফিরলে আমার মনে থাকবে কিনা আমি জানি না। কি হয়েছে তোমার? আমার বুকে গুলি লেগেছে। বিতান, প্লিজ প্লিজ প্রফেসর, নোট দিস নাম্বার প্লিজ। কোনো রকমে গাড়ির নাম্বারটা বলেই বিতান অজ্ঞান হয়ে যায়। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।